প্রত্যেকটা মানুষের জীবনযাত্রা আলাদা, প্রত্যেকের হিসেব নিকাশ সমস্ত কিছুই আলাদা। ঠিক সেই কারণেই প্রতিটা মানুষের অর্থনৈতিক অবস্থাও আলাদা আলাদা হয়। কিন্তু আবার খেয়াল করে দেখবেন, লক্ষ্য করবেন, যারা অর্থনৈতিক দিক থেকে ফ্রিডম, আমি একদম কোটি কোটি টাকার মালিক, বিশাল টাকার অঙ্কের মালিক এরকম বলছি না, যে অর্থনৈতিক দিক থেকে চিন্তা মুক্ত যারা, তাদের প্রত্যেকের চলার ছন্দে কিছুটা মিল থাকে, অনেকটাই মিল থাকে, কিছুটা বললে ভুল হবে, অনেকটাই মিল থাকে। তাদের জীবনযাত্রাটাকে যদি মেনে চলা যায়, তাহলে আমরাও আমাদের জীবনে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবো, ফাইন্যান্সিয়াল ফ্রিডম লাইফ আমরা পেতে পারবো। গত ভিডিওতে আমরা 5টি পয়েন্ট নিয়ে আলোচনা করেছিলাম যে মানি রুলস কি, মানি ম্যানেজমেন্ট কীভাবে করবেন, কীভাবে টাকাকে আপনি সঞ্চয় করবেন, কম ইনকামেও কীভাবে আপনি ধনী হতে পারবেন, সেই বিষয়ে 5টা পয়েন্ট আলোচনা করছি। আজকে বাকি পয়েন্টগুলো আলোচনা করব, একটু গুরুত্ব সহকারে শুনবেন, কারণ প্রত্যেকটা মানুষের জীবনে না সবচেয়ে বড় প্রয়োজনীয় যে জিনিস সেটা হচ্ছে অর্থ। যে যাই বলুক না কেন, অর্থের মূল্য নেই, এই নেই, অর্থ অর্থ করে কী লাভ। কিন্তু এগুলো সবশেষে আমরা অর্থের জন্যই পরিশ্রম করি, অর্থের জন্যই যা কিছু করছি সবটাই অর্থের জন্য। একটা মানুষ সুখে বাস করছে টাকার জন্য। আজকের আলোচনার প্রথম নিয়মই হচ্ছে লোন হিসেব করে নেবেন। আমি কাউকে লোন নিতে বারণ করছি না, কিন্তু লোন নেওয়ার আগে আপনাকে 10 বার কল্পনা করতে হবে যে লোনটা আপনি কেন নিচ্ছেন। হিসেব করে নেবেন মানে কি বলতে চাইছেন? আপনি যদি লোন নিয়ে ধরুন 12%, 15% বা 20% আপনি ইন্টারেস্ট দিচ্ছেন, এই জায়গায় যদি আপনি 40% ইনকাম করতে পারেন ওই লোন থেকে, আপনি লোন নেন। সে লোন নিলে আপনার ক্ষতি কিছু নেই, সেটা আপনার উপকারে লাগবে, আপনার কাজে লাগবে, আপনার গ্রোথ আসবে, আপনার লাইফে পরিবর্তন ঘটবে। এডুকেশন লোন অবশ্যই নেবেন, শিক্ষার জন্য যে লোন সেটা প্রয়োজন, কারণ সেটা একটা ইনভেস্ট আমি মনে করি, সেই কারণে এডুকেশন লোন নিতে হতে পারে। বিজনেসের ক্ষেত্রে আমি যদি টাকা ইনভেস্ট করে টাকা প্রফিট করতে পারি, আপনি লোন নিন, ঋণ নিন, লোন নিন আপনার স্কিল ডেভেলপ করার জন্য, কিন্তু শখ করার জন্য বা লাইফস্টাইল বাড়ানোর জন্য কখনো ভুল করে লোন নেবেন না। লোনের ট্র্যাপে ফেসে গেলে আপনি আর সেই ট্র্যাপ থেকে বেরিয়ে আসতে পারবেন না, খুব কষ্ট, বেরিয়ে আসতে পারবেন না, অত্যন্ত কষ্ট। নিজের যে ইনকামের টাকা তা আপনি অন্যকে দিতে দিতে শেষ হয়ে যাবেন, আপনার মানসিক শান্তি বিঘ্নিত হবে, পরিবারে অশান্তি আসবে। নেক্সট রুলস হচ্ছে 1:3 রুলস। আমি অনেক ভিডিওতে এই কথাটা বলেছি যে 1 এবং 3 এই দুটো ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। যেমন বলছি আপনাকে, ব্যাংকিং ইনভেস্টের ক্ষেত্রে আপনি শিপ বা আপনি শেয়ার মার্কেট যে কোনো ট্রেডিং করছেন, সেসব ক্ষেত্রে আপনি সমস্ত টাকাটাকে সেই জায়গায় ইনভেস্ট করবেন না। 4টে ভাগ করুন, 1 ভাগ আপনি সেখানে ইনভেস্ট করুন, বাকি 3 ভাগ অন্য জায়গায় ইনভেস্ট করুন। অনুরূপ নিয়ম বিজনেসের ক্ষেত্রেও। মনে করুন আপনার কাছে 3 লাখ টাকা আছে, আপনি বিজনেসে লাগাবেন কিন্তু 1 লাখ টাকা। বিজনেস খুললাম, ওপেন করলাম মানে বিজনেসে সফল হবো, এটা কিন্তু নয়, এটা ভুল ধারণা। বিজনেস করছেন, রানিং চলছে, যখন দেখলেন যে না গ্রোথ হচ্ছে, আরও পুঁজির দরকার, আস্তে আস্তে আপনি করুন। সবসময় মনে রাখবেন 1:3 রুলসটা। কারণ হচ্ছে যে আপনাকে আপনার যে 3 লাখ বললাম, 3 লাখের 1 লাখ আপনি বিজনেসে ইনভেস্ট করলে যদি বিজনেসটা আপনার কোনো কারণে মুখ থুবড়ে পড়ে বসে যায়, আপনি ফেলিওর হবেন না, আপনি একটা জীবনে দাঁড়ানোর স্পেস পাবেন, আপনার সর্বশান্ত হয়ে যাবেন না। কিন্তু আমি অনেককেই আমি দেখেছি যে তার কাছে আছে 10 লাখ, 40 লাখ টাকা ইনভেস্ট করছে 30 লাখ টাকা লোন নিয়ে, তার কাছে আছে 1 কোটি, 10 কোটি টাকা ইনভেস্ট করছে, কারণ ব্যাংক তো বসে আছে যে আপনার কত টাকা আছে, কত টাকা আপনাকে লোন দেবো। অনুরূপ যে যেমন ধনী লোক টাকা তেমনিভাবে লোন দিচ্ছে। এবার যদি বিজনেসটা আপনার বসে যায়, বিজয় মালিয়ার মতো দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে। আপনি কল্পনা করবেন, আপনি নিজেকে ভাববেন একবার, বড় বড় বিজনেসম্যানরাও কিন্তু মুখ থুবড়ে পড়ে একদম ভিখারি হয়ে যায়, দেশ মাটি ভিটি সব ছেড়ে পালিয়ে যেতে হয়। আমি চাই না আমাদের মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা সেইভাবে জীবনে চলুক, যাতে তাকে সর্বশান্ত না হয়। মাটি কামড়ে বেঁচে থাকতে যেন আমরা পারি, আমরা যেন জীবনে দাঁড়াতে পারি মাথা উঁচু করে। এই মধ্যবিত্ত গরিব পরিবারের ছেলে যেন একটা সময়ে বিশাল জায়গায় পৌঁছাতে পারে, কারণ তারা মাটির গন্ধ মেখে মানুষ হয়েছে, মাটির গন্ধ মেখে মানুষ হয়েছে। নেক্সট পয়েন্ট হচ্ছে টাকার সম্পর্কে ধারণাটাকে বদলান, যেটা আমাদের মধ্যে নেই। আমরা মনে করি যে একজন ধনী মানুষ সৎ পথে ধনী হতে পারে না, তারা সবসময় 2 নম্বরই করে। আচ্ছা, আপনার যদি মাথার মধ্যে এই বিষয়টি ভরা থাকে যে একজন ধনী মানুষ অসৎ পথে ইনকাম করে তবেই ধনী হয়, তাহলে আপনি ধনী হবেন কি করে? আপনি তো সৎ পথে চলছেন, তাই না? এই যে ভাবনাটা, থিঙ্কিংটা, এটা পাল্টাতে হবে। ধনী হওয়া সৎ পথেও যায়। আপনি ভালোভাবে লক্ষ্য করবেন, যারা অসৎ পথে ধনী হয় তাদের শেষ পরিণতিটা কি? তাদের জেল খাটতে হয়, পালিয়ে বেড়াতে হয়, ইত্যাদি ইত্যাদি। কেউ জীবনে শান্তি পায় না। কিন্তু যদি সৎ পথে আপনি ইনকাম করতে পারেন, আপনি সারা জীবনে যে মান সম্মান কামাবেন সেটা নষ্ট হবে না, সেটা থাকবে, সেটা 3 পুরুষ থাকবে। সুতরাং ধনীদের সম্পর্কে খারাপ যে ধারণা আছে আজ থেকে আপনি সেটা মুছে ফেলুন। ধনী মানেই খারাপ মানুষ নয়, কারণ আপনি নিজে ধনী হতে চাইছেন, অথচ ধনী মানুষের সম্পর্কে একটা নেগেটিভ
দিক আপনার মাইন্ডের মধ্যে কাজ করছে, তাহলে কিন্তু আপনি পজিটিভ এনার্জি পাবেন না। আপনার নিজের চলার পথটাকে আপনি কঠিন করে তুলছেন, কাঁটাময় করে তুলছেন, যন্ত্রণাপ্রদ করে তুলছেন। ইয়েস, যদি সত্যি ধনী হতে চান, ধনী মানুষদের শ্রদ্ধা করুন, ভালোবাসুন, তাদের সমালোচনা যেখানে সেখানে করবেন না। নিজে ভাবুন যে ওই জায়গায় আমি কিভাবে পৌঁছবো। ইয়েস, এটা হচ্ছে রিয়ালিটিটার উপর বেস করে জীবনে এগিয়ে চলতে হবে। স্বপ্ন রাত্রিবেলায় দেখা যায়, রাত্রে স্বপ্ন দেখা যায়, দিনের বেলা নয়। দিনে জেগে স্বপ্ন দেখা, সেটা হচ্ছে বাস্তব। আপনি যদি পারেন সেটা করতে, জীবনে সফল হবে। যদি সত্যি নিজেকে মধ্যবিত্ত ট্র্যাপ থেকে বা গরিবের ট্র্যাপ থেকে বার করে নিয়ে আসতে চান, তাহলে আগামী 5 বছর, আজ থেকে আগামী 5 বছর এই বিষয়গুলো ভালোভাবে মনে রাখুন যে জীবনযাত্রার সঙ্গে আপনাকে কম্প্রোমাইজ করতে হবে। ইয়েস, করতে হবে, 5 বছর করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে। যদি পারেন আপনার সাধ্যের বাইরে কখনো যাবেন না, এবং আপনার যেটা নিড, যেটা প্রয়োজনীয় জিনিস, সেটাকে বজায় রেখে কখনো স্টাইল বাড়াবেন না। যদি আপনার একটা বিছানার চাদর 400 টাকা দিয়ে কিনলে হয়, 2000 টাকা দিয়ে কিনবে না। আমি লাইফ টাইম বলছি না, কিন্তু আমি বলছি আপনাকে 5 বছরের জন্য আপনাকে কম্প্রোমাইজ করতে হবে যদি চান। এবং টাকা পয়সাকে, একটা ফ্যামিলিকে, যেমন আমরা আমার সন্তানকে ভালোবাসি, যেমন ভালোবাসি আমার বাবা মাকে, যেমন ভালোবাসি আমার স্ত্রীকে, যেমন ভালোবাসি আমার প্রেমিকাকে, অনুরূপভাবে যদি আপনি আপনার ইনকামের টাকাকে ভালোবাসতে পারেন, তাহলে আপনি জীবনে প্রতিষ্ঠিত হবেন। কেউ রক্ষা করতে পারবে না, প্রতিষ্ঠিত হবেনি। কারো ক্ষমতা নেই যে আপনার সামনে এসে বাধা দাঁড়াতে পারে। ভালোবাসতে হবে ভাই, ভালোবাসতে হবে। ভালোবাসলে তবেই না টাকা আপনাকে ভালোবাসবে। ডেলি রুটিন তৈরি করুন, ডেলি, প্রতিদিন আপনার ইনকাম এবং প্রতিদিনের খরচ আপনাকে অবশ্যই নোট আউট করতে হবে। লিখবেন লিখিতভাবে যে আজ কত টাকা ইনকাম করেছি, আজ কত টাকা খরচ করেছি। কখনোই যেন ইনকামের থেকে খরচ বেশি না হয়, কারণ আমরা সেগুলো করি। বাড়িতে আত্মীয় আসলে পরে 500 টাকা ইনকাম, 5000 টাকা খরচ করে ফেলি, ধার করে করি। একটা ছেলের জন্মদিনে বছরে 10,000 টাকা সঞ্চয় করতে পারছি না, অথচ ছেলের জন্মদিনে 20,000 টাকা খরচ করলাম। কতই বললাম ধার, মুদিখানার দোকানে ধার, টিভির দোকানে ধার, কাপড়ের দোকানে ধার, সব জায়গায়। ব্যাংক লোন তো আছেই, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় আমরা ঋণ করে বসে থাকছি। এটা যে দাঁড়ান, কতদিন আর এই মধ্যবিত্তের গ্লানি সহ্য করবেন? কতদিন কম্প্রোমাইজ করবেন মেডিসিনের সঙ্গে, কাপড়ের সঙ্গে, জামার সঙ্গে, আত্মীয়তার সঙ্গে? কতদিন গিফটের সঙ্গে কম্প্রোমাইজ করবেন? নিজের সন্তানকে কবে মানুষের মতো মানুষ করতে পারবেন? কল্পনা করুন, আমরা ভাবুন না কার জন্য করছি। আমরা চাই আমরা প্রত্যেকে যদি সুখে থাকি, সবাই ভালো থাকবো। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। সোসাইটির উন্নতি মানে এলাকার উন্নতি, মানে দেশের উন্নতি মানে সারা পৃথিবীর উন্নতি। আমি অনেক বিজনেসম্যানকে বলতে শুনেছি যে বিক্রি হচ্ছে, আমারই কমেন্ট একজন বলেছেন যে স্যার বিক্রি হচ্ছে, ক্যাশ আসছে, কিন্তু আমি লিকুইড মানি দেখতে পাচ্ছি, টাকা যাচ্ছে কোথায়, কেন দেনা হচ্ছে, কেন মহাজনের টাকা মেটানোর সময় আমার পকেটে টান পড়ছে? দেখুন, একজন চাকরিজীবী তার বেতনের ওপর ভিত্তি করে কত টাকা বেতন পায় সে জানে, তার ভিত্তি করে ইএমআই একটা গাড়ি কিনে নেয়। কিন্তু বিজনেসম্যান কী করে? ধরুন আপনার ইনকামের যে কোয়ালিটি, তাতে আপনার 5 লাখ টাকার একটা গাড়ি নেওয়ার প্রয়োজন, কিন্তু সব করতে গিয়ে আমি 20 লাখ টাকার গাড়ি কিনে ফেললাম। লিকুইড মানি আপনি আপনার বিজনেস থেকে বার করে নিয়েছেন, তাহলে আপনার বিজনেসের মূলধনটা তো কমলো, মূলধন তো কমবে, মূলধনটা হারাবে, মূলধনটা ডুবে যাবে। সো কখনো আপনি আপনার বিজনেসের মূলধন থেকে টাকা তুলবেন না। আর আপনি কীভাবে বুঝবেন যে আপনার মূলধন থেকে আপনি টাকা তুলছেন না? সেই জন্য ডেলি হিসাব করতে হবে, ক্যাশ এবং আপনার খরচ, কত টাকা মাল কিনলেন, কত টাকা টাট খরচ, কত টাকা কর্মচারী বেতন, সমস্ত কিছু ডিটেলসে আপনাকে রাখতে হবে। নেক্সট হচ্ছে সঞ্চয় করার পদ্ধতি আপনাকে জানতে হবে। আমরা ভুল করি, সেভিংস অ্যাকাউন্টে 2 লাখ 5 লাখ ফেলে রেখে দিয়েছি, কত টাকা ইনভেস্ট করেন আপনি? 3%, 2%, 2.5%, 4%। আরডি করে কত টাকা ইন্টারেস্ট পাবেন আপনি এফডি করলে কত টাকা ইন্টারেস্ট পাবেন? পিএফ করলে কত টাকা ইনভেস্ট করবেন? ফিক্সড ডিপোজিট করলে কত টাকা ইন্টারেস্ট পাবেন আপনি জানেন? আগে জানুন প্রত্যেকটা ডিপার্টমেন্টে কোথায় কত টাকা ইন্টারেস্ট, পোস্ট অফিসে কত টাকা ইন্টারেস্ট, সমস্ত কিছু আপনাকে জানতে হবে। অর্থটাকে নিয়ে খেলবেন না, অর্থটাকে বোঝার চেষ্টা করুন, অনুভব করার চেষ্টা করুন। আপনি আজকে যদি শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করেন, আপনি দেখবেন আপনার ওখানে 15%, 15%, 14%, 12% ইন্টারেস্ট আসছে আপনি ওখানে। এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ শেয়ার মার্কেটের ক্ষেত্রে কি হয়, আপনি মাল্টিপল করতে পারছেন টাকাটা ইন্টারেস্ট পাচ্ছে। কম্পাউন্ডিং সিস্টেমে যতক্ষণ পর্যন্ত আপনি টাকাকে বাড়াতে না পারবেন, টাকা বাড়বে না, টাকা একটা জায়গায় পড়ে থাকবে, পরিষ্কার কথা। সো আপনাকে ইনভেস্টের ব্যাপারে ওয়াকিবহাল থাকতে হবে। আমরা লাইফ ইন্স্যুরেন্স করছি, আমরা বডি ইন্স্যুরেন্স করছি, বাট আমরা হেলথ ইন্স্যুরেন্স নেই।
আমি যদি হেলথ ইন্স্যুরেন্স করলাম, লাইফ ইন্স্যুরেন্স করলাম, কিন্তু আমার সিকিউরিটি নেই, লাইফ ইন্স্যুরেন্সের যদি আমার বাই চান্স কিছু হয়ে যায় সেক্ষেত্রে আমি যে 10 লাখ টাকা পাবো, যেটা বর্তমানের সময় অনুযায়ী আমার পরিবারকে কখনোই চালানো সম্ভব। 10 লাখ টাকা যা ইন্টারেস্ট মান্থলি আমি ইএমআই পাবো, তাতে আমার পরিবার চলবে না। তাহলে আপনাকে সেইভাবে চলতে হবে, টাকার হিসেবটা করতে হবে, কোথায় রাখবেন, কোথায় কী করবেন। হ্যাঁ, এই বিষয়ে নিজের বুদ্ধিটাকে খোলা রাখতে হবে, অন্যের দ্বারা প্ররোচিত হয়ে নয়। কারণ অন্য আপনাকে যে তার যেটা প্রফিট সেটা বোঝাবে। সো আপনি স্টাডি করুন, বিভিন্ন ভিডিও দেখুন, বিভিন্ন জনের কথা শুনুন, বুঝুন, জানুন, তারপরে টাকা ইনভেস্ট করবেন। ল্যান্ডে করবেন, গোল্ডে করবেন, সিপিএ করবেন, শেয়ার মার্কেটে করবেন, না আরডি এফডি করবেন, যেটা আপনার কন্ট্রোলে থাকবে আপনি সেটা করবেন। আউট অফ কন্ট্রোল ইনভেস্ট করবেন না। কেউ একজন শেয়ার মার্কেট থেকে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে বলে আপনিও হবেন এটা ভাববেন না। আপনি যেটা বোঝেন না সেটা করবেন না। প্রত্যেকের পথ চলা আলাদা, আমি প্রথমে বলেছি, প্রত্যেকের লাইফস্টাইল আলাদা। আজ এই পর্যন্তই, আজকে এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে, যদি মনে হয় যে আমার এই চ্যানেল থেকে আপনারা মানি মোটিভেশন, বিজনেস মোটিভেশন, লাইফস্টাইল নিয়ে যে ভিডিওগুলো পাচ্ছেন তাতে আপনার জীবনে পরিবর্তন ঘটছে, তাহলে অবশ্যই সঙ্গে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, কী ধরনের ভিডিও চান, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে। আপনাদের কমেন্ট, একটা লাইক আমার অনুপ্রেরণা। আমি যেমন আপনাদের অনুপ্রেরিত করছি, অনুরূপ নিয়মে আমার অনুপ্রেরণা হচ্ছে না আপনারা না থাকলে আমি একেবারেই অচল, একেবারে অচল। ইয়েস, সুতরাং আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আগামী দিন আগামী ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।